নমস্কার বন্ধুরা। ছোটোবেলায় একটা গল্প শুনতাম, মানে বারবার শুনেছি। সেটা হচ্ছে আলিবাবার 40 চোরের গল্প। সেই কাহিনী ভারতের পশ্চিম দিক থেকে, অর্থাৎ আফগানিস্তানের পশ্চিম দিকের কোনো জায়গার কাহিনী হবে। সেই গল্পে আছে যে সেই চোর বা ডাকাতের দল অতিথি হিসাবে এসে বলছে তাদের খাওয়ার দিতে, যাতে নুন যেন আহ, না থাকে। মানে অতিথি হিসেবে তারা খাবে, কিন্তু খাবারে যেন নুন না থাকে। অর্থাৎ যদি কারুর নুন খায়, তবে যেন কখনো সে নুন খেয়েছে, যে নুন খেয়েছে সে যে নুন খাইয়েছে তার শত্রুতা না করে, অর্থাৎ নমক হারামি না করে। এই নীতি অনুযায়ী আহ, এই কথাটা ওই চোর বা ডাকাতের দল বলেছিল। তাদেরও একটা নীতি ছিল বলে মনে হচ্ছে। যাই হোক, এই নীতি তো দেখছি না এইসব মানুষের মধ্যে, যারা এই পশ্চিম দিক থেকে আসা হয় রক্ত বহন করছে অথবা বিবাহ বন্ধনে বেঁধেছে। উদাহরণ দিচ্ছি, আয়েশা সুলতানা। খুব কম লোক হয়তো চিনতে পারবেন না। আহ, আহ, শুধু যারা অল্প সংখ্যক চিনতে পারবেন না তাদের জন্য বলছি, তিনি হলেন কবিগুরুর, আমাদের প্রাণের কবির, মনের কবির। তার কোনোভাবে আত্মীয় হবেন ইনি। তিনি হলেন গত দিনের হিন্দি বাংলা সিনেমার নায়িকা শর্মিলা ঠাকুর। তিনি আবার আজকের তৈমুরের ঠাকুমা। যেই ইতিহাসের তৈমুরকে আমরা জানি, বহু বহু হিন্দু হত্যাকারী পৃথিবীর এই ভূভাগের জনসংখ্যা কমিয়ে দিয়েছিল। বলা হয় 1/4। না, সে সময় কোনো আণবিক অস্ত্র আসেনি। ভাবা যেতে পারে কতখানি নিকৃষ্ট আর নিষ্ঠুর ছিল সেই মানবিকতার শত্রুর নাম। এই এখন ভালোবেসে রেখেছে, নাতির নাম তাকে রাখা হয়েছে। সেই আয়েশা সুলতানা ওরফ শর্মিলা বলেছিল, এখন তো আমার সন্তানদের ভারতে নিরাপত্তার অভাব হচ্ছে। যে পরিবার বংশ পরম্পরায় বিশাল সম্পত্তি ভোগ করেছে, যশ খ্যাতি পাচ্ছে, রাষ্ট্রপতি মহোদয়কে তার মুসলমান ছেলের সঙ্গে দ্বিতীয় বিয়ে একজন হিন্দু মেয়ের সঙ্গে করার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিল। অসফল প্রয়াস করেছিল। আহ, আহ, সেটাকে বলা ভালো, প্রয়াস না বলে বলবো সাহস দেখিয়েছিল। দ্বিতীয় উদাহরণ দিই, আমির খান, যে ধর্মীয় মুসলমান, অর্থাৎ আলিবাবাদের দেশের দিক থেকে আসা, নামক হারাম নীতির পালন করে ধর্ম গ্রহণ করে নিজেকে এদেশে প্রতিষ্ঠা করেছে। কথাটা একটু অদ্ভুত শোনাবে, কিন্তু কিছু কিছু বছর আগে ইউসুফ খানেরা সিনেমায় দিলীপ কুমার হতো। এখন আমির খান সাহস করে দ্বিতীয় বিয়ে করে এক হিন্দু মেয়েকে। হিন্দু দেবদেবীকে নিয়ে নিন্দা বা ঠাট্টা করা দেখেছি। দেশের শত্রু তুরস্কের সঙ্গে তার প্রেসিডেন্ট বা তার পরিবারের সঙ্গে বন্ধুত্বও করতে দেখা গিয়েছে। তারপর বলে ভারতে মুসলমানেরা অসুরক্ষিত। কোন ইসলামিক দেশে কোনো হিন্দু ছেলে কি কোনো মুসলমান মেয়েকে বিয়ে করতে পারবে? উত্তর বিরাট না। কোনো ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু বলার বা করা যেতে পারবে? উত্তর সেরকম বিরাট না। কিন্তু ভারতেই হিন্দু মেয়েকে বিয়ে করা যায় কোনো মুসলমান ছেলের দ্বারা, বা আমির খান হিন্দুদের দেবদেবীকে নিয়ে নিজের সিনেমায় খুব সহজেই ঠাট্টা তামাশা বা নিন্দা করতে পারে। ঠিক এই কাজগুলি ইসলাম ধর্ম নিয়ে কোনো হিন্দু কোনো ইসলামিক দেশে করলে তখন তার সার জুদা, তলসে সার জুদা, অর্থাৎ শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। কোনো হিন্দু ছেলে কোনো মুসলমান মেয়েকে কোনো ইসলাম দেশে বিয়ে করা নিষেধ। আমির খান ভারতে হিন্দু মেয়েকে বিয়ে করে, তাও দ্বিতীয় বিয়ে করতে পারে। এখন এরপর আমি এক হকি খেলার
রেফারির কথায় আসি। তার নাম হামিদ আনসারি, প্রাক্তন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, দেশের 5টা দেশের প্রাক্তন রাজদূত, ইউএনের স্থায়ী প্রতিনিধি ভারতের হয়ে, জেএনইউ এর ভিজিটিং প্রফেসর, রাষ্ট্রসংঘে ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অধ্যক্ষ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য, 10 বছর দেশের ভাইস প্রেসিডেন্ট। এরপরে রিটায়ার করেই বলে মুসলমানরা ভারতে অসুরক্ষিত। এর আগে একই কথা শুনেছি আয়েশা সুলতানা ওরফ শর্মিলা ঠাকুরের মুখে। কবিগুরুর আত্মীয়, ওনার ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে মুঘল পাঠানের সঙ্গে একদেহে হলেন লীন। পরে ওনার মনে হলো ওনার বাচ্চারা অসুরক্ষিত, আমির খানও তাই এবং নাসিরুদ্দিন শাহও তাই। এরা সবাই মুসলমান, সবাই নামী যশস্বী, যে কোনো কারণেই হোক প্রচুর ধনবান, এবং সবাই মুসলমান হিসেবে এমন কাজ ভারতে করেছে যা কোনো হিন্দু, কোনো ইসলামিক দেশে ভাবতেই পারবে না। আর এদের মধ্যে মিল হলো এরা নাকি অসুরক্ষিত মনে করেন নিজেদের মুসলমান হিসেবে। আরও একজন আছে আজহারউদ্দিন, দেশের ক্রিকেট টিমে সুযোগ পেল, ক্যাপ্টেন হলো, কেউ প্রশ্ন করল না। একজন মুসলমানকে কেন এক হিন্দু প্রধান দেশে ক্রিকেট টিমের সুযোগ দেওয়া হলো? সেরকম তো দেখি না পাকিস্তানে এক ইসলামিক দেশে কোনো হিন্দু ক্রিকেট টিমের সুযোগ পায়, বা বলা ভালো তারা ক্রিকেট খেলার মানসিকতা বা সুযোগ পায় কি না। একটা হিন্দু পাকিস্তানে সে কি আদৌ কোনো দিন ক্রিকেট খেলতে পারে? তারপর কোনো সাট্টাওয়ালার পয়সা খেয়ে এই আজহারউদ্দিন ক্রিকেটের ম্যাচ ফিক্সিং করেছে। যদি ভারতের বর্ডার পাহারা দেওয়া সোলজাররা, ফৌজি, তারা যদি দেশের শত্রুর পয়সা খেয়ে তাদের ওদের হয়ে লড়াই করে, এটা তো ঠিক তাই হলো। ততটাই নিকৃষ্ট কাজ। টিম থেকে তাকে বের করে দেওয়া হলো। আজহারউদ্দিন তারপরেই বলল মুসলমান বলেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এতদিন যে টিমের চান্স পেল বা ক্যাপ্টেন হলো ভারতের টিমের হয়ে, তখন তার মনে ছিল না যে সে একটা হিন্দুবহুল দেশে মুসলমান ক্যাপ্টেন, এবং সেও ওই একই ওই হিন্দু মেয়েকে তার চাই, এবং দ্বিতীয় মেয়ে। আচ্ছা, আরও কাহিনী আছে। হামিদ আনসারি ইরানের রাষ্ট্রদূত থাকাকালীন সেখানে নিযুক্ত ভারতের রয়ের কর্মী, যার পরিচয় গোপন রাখা হয়, সেই গোপনীয়তা ভঙ্গ করে ইরানি সরকারকে জানিয়ে দেয়, এবং সেই কর্মীর ওপর প্রচণ্ড অত্যাচার শুরু হয়। তখন বাকি অফিসাররা এই ঘটনা সরকারের দৃষ্টিগোচর করায় ও তাদের সঙ্গে বাঁচানোর আবেদন জানানোয় সেই কর্মী ছাড়া পায়। আরও কাহিনী আছে। হামিদ আনসারির পরিবারের লোক মুক্তার আনসারি ইউপির মৌয়ের এমএলএ, বহু খুন, প্রচুর বেআইনি সম্পত্তি, সরকারি সম্পত্তির জবরদস্তি কবজা করা, কোনো অপ্রাপ্তবয়স্ক সঙ্গে কোনো গর্হিত কাজ করার জন্য জেলে আছে। কিন্তু তাকে আরামে রাখার জন্য পাঞ্জাবের কংগ্রেস সরকার মুক্তারের বিরুদ্ধে চার্জ লাগিয়েছে যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অমরিন্দরের ছেলেকে থ্রেট করেছে, অতএব তাকে পাঞ্জাবের জেলে রাখতে হবে। সে নিজেও পাঞ্জাবের জেলে থেকে বেলের জন্য আবেদন করেনি। এখন প্রচুর কেস ইউপিতে থাকার কারণে ইউপির যোগী প্রশাসন তাকে ইউপিতে চাইছে। কিন্তু হামিদের আত্মীয় মুক্তার আনসারি পাঞ্জাবের অমরিন্দরের জেলে আতিথেয়তায়
থাকতে চায়, আর সেখানেই আছে। প্রসঙ্গক্রমে বলি, ঝাড়খণ্ডের কংগ্রেস গভর্নমেন্ট ঠিক এই রকম আতিথেয়তার ব্যবস্থা করেছে বিহারের নিবাসী লালুকে ঝাড়খণ্ডের জেলে, যেখানে দেখা গিয়েছে শীতকালে রোদে বসে লালুর পা মালিশ করাচ্ছে। জেলে থাকা অবস্থায় একটা ডেজিগনেটেড গেস্ট হাউসে তাকে ওখানে রাখা হয়েছে এবং রোদের মধ্যে বসে আছে শীতকালে, আর কোনো কাউকে দিয়ে তার পা টেপানো করানো হচ্ছে। এর নাম জেল। আর এই ভারতের জনপ্রিয় সরকারকে অগ্রাহ্য করে এই দুই অপরাধীদের বিশেষ সুবিধা দিতে দেখা যাচ্ছে। এর পেছনে কি কখনো মনে হয় না বিদেশি মহিলা সমান্তরাল সরকার চালাচ্ছে এ দেশে? আর কতদিন বিদেশি শাসনের অধীনে আমাদের থাকতে হবে? পাঞ্জাবের মোহালির জেলে অমরিন্দর সিংয়ের আতিথেয়তায় অপরাধীদের মুখ্য তাদের নেতা মুক্তার আনসারি প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির পরিবারের সদস্য। ওকে মোহালির জেলে ইউপির সরকার, যোগীজির সরকার হাতে না ওই যোগীর সরকারকে বা যোগীর প্রশাসনকে না দেওয়ার যুক্তি হিসেবে কি দেখাচ্ছে না হামিদ আনসারির ডিপ্রেশন আছে, তারপরে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অ্যালার্জি, ব্যাকএক। এই সব জিনিসগুলো নিয়ে তো কোটি কোটি মানুষ ভারতবর্ষে কাজ করছে, কিন্তু এইসব দেখিয়ে ওই মোহালিতে আটকে রেখে দিয়েছে, তাকে ছাড়বে না, আর সেও বেলের অ্যাপ্লাই করছে না। আচ্ছা, ভারতের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের পরিবারের সদস্য, বিরাট মাফিয়া লিডার, যাকে ইউপি সরকার বারবার পাঞ্জাব সরকারের কাছে আবেদন করেও পাচ্ছে না, সেই অপরাধীকে কোর্টের সামনে দাঁড় করানোর দায়িত্ব যোগীর সরকারের, ইউপি সরকারের। মুক্তার আনসারির যাদের খুন করেছে বা করিয়েছে তাদের বিধবা স্ত্রীরা অথবা দুই ভাই এর বাবা মা বারবার আবেদন করেছেন ন্যায়ের জন্য, ওই মা ঘাতককে ন্যায় বিচারের সামনে দাঁড় করানোর জন্য। কিন্তু অমরিন্দর সরকার মুক্তারকে তার পরিবারের মানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির মাফ করবেন উপরাষ্ট্রপতির এবং বহু উঁচু পদে থাকা অনেক কিছুর সঙ্গে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। সেই হামিদ আনসারি এ পর্যন্ত একমাত্র সে আবার দুবার সে ভাইস প্রেসিডেন্ট ছিল ভারতের, একমাত্র ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনই এরকম দুবার ছিলেন। তার আত্মীয় জেলে আতিথেয়তা পেয়ে যাচ্ছে, যেমন দিয়েছে ঝাড়খণ্ডের কংগ্রেস সরকারের লালুকে, সেটা আগেই বলেছি। আর সব কিছুর পেছনে অপশক্তি কিন্তু একজন, সে কাজ করছে, সে হচ্ছে বিদেশিনী আর তার দল। এরা ভীষণ আতঙ্কে আছে তাই মনে হচ্ছে। মুশকিল কি জানেন? এক বাঙালি ভদ্রলোকের কথা বলি, তিনি ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট, উঁচু পদে ছিলেন সরকারে, ছাত্রাবস্থায় কমিউনিস্টদের সংস্পর্শে এসেছিলেন এবং দলের কর্মীও ছিলেন। তিনি বলতেন, আমার নামটা তো শুধু হিন্দু, আমি কোনো ধর্ম মানি না। আর আরও বলতেন, সেই একই কথা, মুসলমানেরা এদেশে আতঙ্কে আছে, সাপেরা ভয় কামড়ায়। ভয়টা পায় কেন? হ্যাঁ, চোর ডাকাত কুকর্ম করার পর, অপরাধ করার পর ভয়ে থাকে। তার মানে
ওরা জানে ওরা কি অপরাধ করেছে এই দেশে। একে তো বিদেশি বাইরে থেকে আসা, দেখুন আমেরিকার কেমন বেআইনিভাবে তাদের দেশে চলে গেলে কিভাবে তারা ফেরত পাঠায়। আর এরা শুধু বেআইনিভাবে ঢোকেনি, যত রকমের পাপকর্ম অভিধানে আছে তার সব করেছে। এসব হিন্দুরা জানে না, কিন্তু ওরা নিজেরা খুব ভালো করে জানে, তাই আতঙ্কে থাকতে পারেই। একে উপরাষ্ট্রপতি, বিদেশিনী মহিলা এবং ইয়েচুরি, একে উপরাষ্ট্রপতি পদে বিদেশিনী মহিলা এবং ইয়েচুরির ইচ্ছেতে তাকে সেই পদে নিয়োগ করা হয়েছিল। রাষ্ট্রপতিও হয়ে যেতেন, কিন্তু বাদ সাধল আমাদের দেশের 1 নম্বর খোকাবাবু, বর্ণশঙ্কর খোকাবাবু। সে চাইছিল যে না, প্রণব মুখোপাধ্যায়কে রাজনীতি থেকে সরাতে হবে যাতে সে খবরদারি করতে পারে। তাই শ্রী প্রণব মুখোপাধ্যায়কে আমরা পেলাম রাষ্ট্রপতি হিসেবে। না হলে হামিদ আনসারিকেই দেখা যেত রাষ্ট্রপতি হিসেবে। মোদিজির কাজকে আরও কঠিন করত, পাছে পদে পদে কিছুটা হামিদ আনসারির বইতেই তার আভাস পাওয়া যায়। মোদিজি ওনাকে নালিশ করছেন যে রাজ্যসভায় বিল পাস করাতে উনি যথেষ্ট বেগ দেন, যেখানে উনি রাজ্যসভার স্পিকারও। বর্ণশঙ্কর খোকাবাবুর ইচ্ছা মোদী সরকারের পক্ষে শাপে বর হলো, বা ব্লেসিং ইন ডিসগাইজ। আর হ্যাঁ, হামিদ আনসারি রাষ্ট্রপতি না হওয়ার কারণে বোধহয় অসুরক্ষিত অনুভব করছেন। আর হ্যাঁ, মনে করিয়ে দিই, ওই বিদেশিনী মহিলাকে সমর্থন দিয়েছিলেন সিপিআইএমের তথা বামপন্থীদের বিরাট নেতা জ্যোতি বসু। বক্তব্য ছিল বিদেশিনী তো প্রধানমন্ত্রী হতেই পারে। আমি ঠিক গুনতে পারছি না এটা ত্রেহস্পর্শ না কত স্পর্শ। মোদি যেখানে একা সঙ্গে সারা ভারত মাতার সন্তান, যেমন নেতাজি ছিলেন একা, আর বাকি দেশবাসী। আর হ্যাঁ, পশ্চিম দিক থেকে আসা ব্যক্তিরা কিন্তু নুন খেয়ে গুণ গাইছে না। ধন্যবাদ বন্ধুরা।